বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের শহীদদের থেকে শুরু করে 24-এর শহীদদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 100 দিন পার করল এই অন্তর্বর্তীকালীন সরকার, যার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি জানি যে আমরা বাঙালিরা খুবই অধৈর্য একটা জাতি। আমরা আসলে ধৈর্য ধারণ করতে আমরা আসলে পারি না, এবং যে কারণের জন্য আমি একসময় বলতাম যে যদি 9 মাসে এর আগে দেশ স্বাধীন না হতো, তাহলে মানে কি অবস্থা হতো আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমি অনেককেই তখন যেটা আমি দেখতাম যে 71-এর যুদ্ধের সময়ও কিন্তু মানুষ এতটাই অধৈর্য ছিল। যেমন আমার মানে আশেপাশে যারা ছিল, গ্রামের মানুষগুলো যারা ছিল, তারা প্রায়ই বলতো যে কই মুক্তিবাহিনী, এ তো মুক্তিবাহিনী তো দেখাই যায় না, কি করে না করে, কবে কি হবে না হবে, এরকম তখনও কিন্তু একটা অধৈর্যের একটা বিষয় ছিল। তো যাই হোক, সেই সময় 9 মাসের মধ্যে যুদ্ধটা শেষ হয়েছিল। কিন্তু ওই 9 মাসে যুদ্ধ শেষ হওয়ার পরেই কিন্তু যেটা দেখেছে যে লুটপাট, তারপরে হলো গিয়ে আপনার গিয়ে নকল মুক্তিযোদ্ধা বেরিয়ে যাওয়া, একটা গামছা বেঁধে স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া। এবং এর আগেও আমি বলেছি যে 16 ডিভিশন নামে একটা ডিভিশন ছিল, যারা মানে 16ই ডিসেম্বরে যারা মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদের নাম লেখাইছে। কোনোদিন যুদ্ধ করে নাই, যুদ্ধে যায়ও নাই, এমনকি সে মুক্তিযোদ্ধা হয়েছে। তারপরে তো কত রকমের মুক্তিযোদ্ধা দেখেছে, মুক্তিযোদ্ধা কমান্ডার দেখেছে যার বয়সই হয় না। আপনার কি 71-এ যার জন্ম হয় নাই, সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই দেশে, এবং মুক্তিযোদ্ধার কমান্ডার পর্যন্ত হয়ে গেছে। একবার চিন্তাও করে নাই যে আমার বয়স আর মুক্তিযুদ্ধের বয়স সেইটা। তো এগুলো আমি দেখে আসছি আর কি। দেখে আসার পর এই যে আবার দ্বিতীয় এত রক্তের বিনিময়ে এই যে এত আহত আমাদের ছাত্র জনতার, এদের মানে পথের উপরে দিয়ে আজকে আরেকটা স্বাধীনতা আসলো, একটা পরিবর্তনের জন্য মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। কিন্তু আসলে কিন্তু এদেরকেও কিন্তু মানে সময় দেওয়া দরকার ছিল। সেই সময় কিন্তু আসলে কেউ দিচ্ছেও না। তার কারণ হল কি, এরাও অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো আমি আজকে বলবো। কারণ প্রথম একটা কথা আছে কিন্তু, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখেই বোঝা যায় যে সারাটা দিন কিরকম ভাবে কাটবে। তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন হয়েছে, তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আসলে মানুষ বুঝে গেছে যে আসলে এরা কতটুক পারদর্শী, কতটা যোগ্য, কিভাবে দেশটাকে একটা জায়গায় নিয়ে যাবে, মানুষের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ হবে। দেখেন, প্রথম যে ভুলটা করলো যে স্কুলের স্টুডেন্টরা তারা সচিবালয়ে ঢুকে গেল এবং কি দাবি করলো, পরীক্ষা দেবে না, তাদেরকে অটো পাস করাইতে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু অটো পাস দিয়ে দিল। তো এই যে অটো পাস দিয়ে দিল, সারা দেশের মানুষ কি বার্তা পাইলো? এতে বার্তা পাইলো যে যে কেউ এরকম ভাবে গিয়ে সচিবালয় ঘেরাও দিলে কিংবা রাস্তায় নেমে গেলে তাদের দাবি পূরণ হয়ে যাবে। তো যার জন্য আপনারা দেখেছেন একজন উপদেষ্টা বলেছেন যেন ধান কাটার মৌসুমের মতো যেন দাবি দেওয়ার মৌসুম শুরু হয়ে গেছে। তো এটার জন্য তো আপনারা দায়ী। কিন্তু আপনারা কেন এই বাচ্চাদের এই দাবিটা কেন পূরণ করলেন? এবং সেটা বোধহয় আপনাদের
এই সরকার গঠনের 4-5 দিনের মধ্যেই আপনারা এই কাজটি করলেন, কেন করলেন? তারপরে এই বাচ্চারাই আবার যখন রেজাল্ট দেখলো, দেখে আবার তারা আবার আন্দোলন করা শুরু করে, আবার সচিবালয়ের মধ্যে ঢুকে গেল। যাই হোক, সেটা আবার একটু কঠোর হলেন। তো প্রথম থেকেই তো কঠোরতা হওয়া উচিত ছিল। আর তারপরে আরেকটা জিনিস সেটি হলো যে মানুষের কিন্তু চাওয়ার কিন্তু শেষ নাই কিন্তু। মানুষ চেয়েছিল দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এবং যারা লুটপাট করে টাকাগুলো নিয়ে গেছে তাদের টাকাগুলো আপনারা নিয়ে আসবেন। এখনো কি একজন মানুষের টাকা আনতে আপনারা পেরেছেন? আপনারা তো পারেন না আসলে। কেমনে পারবেন? এই যে 700 লোক আমাদের আর্মিদের হেফাজতে ছিল, হ্যাঁ, মানে স্বৈরাচারের ফেসিবাদের লোকগুলি আর্মির ইয়েতে ছিল, তো তাদের কাছ থেকে তো আপনারা ওই লোকগুলিকে নিতে পারেন না কিন্তু। এটা তো সবচেয়ে বড় ব্যর্থতা। এবং কখনো জিজ্ঞাসা করলেন না কিন্তু। এবং জনগণকে আজও পর্যন্ত কিন্তু সেটার কিন্তু কোনো জবাবদিহিও কিন্তু করলেন না। ওই লোকগুলো যদি আজকে অ্যারেস্ট হতো, আজকে যদি আপনাদের হাতে থাকতো, তাহলে তো তারা যে দেশে টাকাগুলো রেখেছে তার পাসওয়ার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাম্বার তার কাছে ছিল। আপনারা সেই টাকাগুলো খুব সহজেই কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারতেন। এবং এই যে আনতেন যদি, তাহলে মানুষের যে খুশি হতো, মানুষ যে আনন্দিত হতো, সেই আনন্দ কিন্তু আপনারা দিতে পারলেন না। কেন পারলেন না সেটা আপনারাই ভালো জানেন। কারণ আমাদের আর্মির সঙ্গে আপনারা কি করেছেন সেটা আপনাদের ব্যাপার, আমরা তো আর সাধারণ মানুষ এগুলো জানি না। কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা কিভাবে আবার দেশ থেকে চলে গেল, এগুলোর জবাবদিহিতা কিন্তু কেউ কিন্তু করে নাই কিন্তু। আবার আমার তো মনে হয় যে এখনো বোধহয় অনেকেই বোধহয় ভাবেই মানে চুপে আছে আর, আমার যা মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু করতে পারছেন না কিন্তু। তো এই যে এইভাবে একটার পর একটা আসলে মানে মানুষের আকাঙ্ক্ষা, মানে যে জায়গায় চিন্তা করেছিল সেই জায়গা করতে পারে না। আমি প্রথম দিকে ভিডিওতে আমি বলেছিলাম যে পুলিশ গঠন করার জন্য, পুলিশের রিক্রুটমেন্ট দেওয়ার জন্য, যে আপনারা তাড়াতাড়ি আমাদের ছেলেরা, অনেক ছেলেরা আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে রিক্রুটমেন্টে দেন, তাদের যেন ট্রেনিংটা তাড়াতাড়ি শুরু করতে পারে, তারা যেন এই মানে আইন শৃঙ্খলার দায়িত্বটা নিতে পারে। মানুষের সবচেয়ে বড় একটা ক্ষোভের জায়গা হলো গিয়ে এই জায়গাটা। এই জায়গাটায় কিন্তু আপনারা কিন্তু সেইভাবে কাজ করতে পারেন নাই কিন্তু। আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, লুটপাট, এইটা সেইটা, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই করতে পারেন না। এবং এই যে যানজট, অসহনীয় যানজটের মধ্যে মানুষ পড়ে আছে, হ্যাঁ, সড়ক দুর্ঘটনা, তারপরে যানজট, কি করছেন আসলে আপনারা বলেন তো? আপনারা এই দিকে তো কোনো নজর সেইভাবে যেভাবে দেওয়া উচিত ছিল। কারণ হলো গিয়ে ফ্যাসিবাদের সময় মানুষ যে কষ্টগুলো করেছে, সেই কষ্ট যদি আপনাদের সময়ও করে, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে বলেন তো? এমনিতেই তো আমরা বাঙালি জাতি অত্যন্ত আমরা অধৈর্যশীল জাতি। সেই জায়গায় আপনারা যদি এগুলো না করতে পারেন, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে? পাশাপাশি যে বিতর্কিত যে কাজগুলো করছেন আপনারা, বিতর্কিত কাজগুলো, আজকে সমন্বয়করা যারা সামনে থেকে যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তারা পর্যন্ত আজকে আপনাদের সড়কে নেমে আপনাদের বিরুদ্ধে মানে ইয়ে নালিশ তুলছে। তো আপনাদেরকে সতর্ক করছে, আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছে। কেন এগুলো দিতে হচ্ছে কেন? তাহলে আপনাদের মধ্যে, আপনাদেরকে যাদের মাধ্যমে আপনারা নিয়োগপ্রাপ্ত হলেন, তারাই যদি আজকে আপনাদেরকে মানে আলটিমেটাম দেয়, আজকে তারাই আলটিমেটাম দিচ্ছে বলে কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যদি মনে করেন সাধারণ মানুষরা যদি এরকম আলটিমেটাম দিতাম, তাহলে আমাদের কি করতেন? তো এই যে জিনিসগুলো, তাহলে আপনাদের মধ্যে তো আপনাদের মানে সমন্বয়কদের এবং আপনাদের মধ্যে যদি সেই সমন্বয় যদি না হয়, তাহলে এই যে 100 দিন আপনারা পার করলেন, আমরা তো দৃশ্যতভাবে মানে যেটি সবচেয়ে প্রয়োজনীয় যে কাজগুলো, সেইগুলো কিন্তু আপনারা কিন্তু করলেন না কিন্তু। হ্যাঁ, আপনারা মানুষকে মানে
আশার জায়গাটা কিন্তু তৈরি করতে পারলেন না, কিন্তু এই 100 দিনের মধ্যে আসার কোনো জায়গা কিন্তু আপনারা তৈরি করতে পারলেন না। এবং এই যে আপনার এত বিতর্ক, এত কিছুর পরও আপনারা তাদেরকে কিন্তু যে উপদেশটা নতুনদের দিছেন, তাদেরকেও কিন্তু মানে আপনারা একটা মুখোমুখি সংঘর্ষের মধ্যে আপনারা তাদেরকে বাদ দিচ্ছেন না কেন? কি প্রবলেমটা কি? আর নাই দেশে মানুষ নাই? এদেরকে বাদ দিয়ে অন্যদের নিয়ে নেন, ওদের কথাটা শোনেন না কেন? ওদের কথা শুনলে আপনাদের কি প্রবলেমটা কি আছে? আপনারা তো অনেক কথাই শুনেছেন। এই যে বললাম না যে যে প্রথমেই বাচ্চারা ঢুকে গেল, তাদের দাবি পূরণ করে দিলেন। এই যে এই সমস্ত কাজগুলো করে আসলে আপনারা মানে বুঝতেই পারছিলেন না, যে আপনারা বুঝতে পারছেনও না যে কিভাবে আসলে মানে কাজগুলো করা দরকার, সিস্টেমেটিক ওয়েতে করা দরকার। তারপরে আপনার যে এই যে মানে সবচেয়ে যে অসুবিধা আপনাদের যেটা হচ্ছে, আমি জানি না হচ্ছে কিনা, কিন্তু আমার আমার ফিল হয় আর কি, যে এই আমলাতন্ত্র এই একই ওই জিনিস দিয়েই আপনারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। ওরা যা বলতেছে আপনারা তাই করছেন আসলে। তো এই যে মানে ওইখানেও কিন্তু একজনের কথা এমন ভাবে তার প্রতিবাদ করা হলো, তাকেও কিন্তু আপনারা সরালেন না, বরঞ্চ তাকে আরো আপনারা ক্ষমতায়িত করলেন। হ্যাঁ। তো এই যে এই জিনিসগুলো, তার মানে কি আপনারা সমন্বয়কদের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, এবং যারা একটা সময় অ্যাক্টিভিস্ট ছিল বিদেশ থেকে, যারা মানে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য মানে প্রচুর কথাবার্তা বলেছে, আমাদের দেশের মানুষগুলোকে মোটিভেট করেছে, তারা যে এই যে এই লোকটির কথা যে বলেছে, আল ইমাম সাহেবের কথা বলেছে, আপনারা তো তাকে বাদ দিলেই নেই না, বরঞ্চ আরো তাকে উপদেষ্টা বানায় তারপরে আরো তাকে এই বললেন। তো এই যে জিনিসগুলো আসলে কি এটি ঠিক হচ্ছে? আপনারা একটু ভাইবা দেখেন যে আপনাদের কাজগুলো যদি মানে না হয়, তাহলে আমরা যতই চাই না কেন, আমরা যতই আপনাদেরকে মানে বলি না কেন যে আপনাদের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, কিন্তু আপনারা নিজেরাই কিন্তু মানে সুযোগ তৈরি করে দিচ্ছেন, কিন্তু মানুষকে কথা বলার জায়গা তৈরি করে দিচ্ছেন, কিন্তু মানুষকে আশাহত করছেন আপনারা, কিন্তু এমনকি মানুষকে না, শুধু এই যে সমন্বয়করা তাদেরকেও কিন্তু আশাহত করছেন কিন্তু। আজকে আমার কাছে কিন্তু প্রায়ই এখন অনেক স্টুডেন্টরা কিন্তু আসতেছে, কিন্তু যারা এই সংগ্রামের সঙ্গে ছিল, এই এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ ছিল, তাদের মধ্যেও কিন্তু অনেক হতাশা আমি দেখছি আর কি। আজকে কনক সারওয়ার সাহেবেরও একটা এই যে বিদেশ থেকে মানে কিছু আহ, উম, মানে আমাদের যে প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে একটা টক শো করছে, সেখানেও দেখলাম যে সেই মানুষগুলো কিন্তু আপনাদের সম্পর্কে কিন্তু কমপ্লেন করছে কিন্তু। তো এই যে এই কমপ্লেন পাশাপাশি আমাদের অধৈর্য, এই সব কিছু মিলিয়ে আসলে কি দাঁড়াবে কি আমি বুঝতে পারছি না কিন্তু। তারপরে আসলে আমরা যে জিও পলিটিক্সেরও যে বিষয়টি আছে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে হুমকি দিয়ে রেখেছে, যে কথাটি বলেছে, আপনারা কি ভুলে গেছেন কিনা জানি না, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছিল যে ফিলিস্তিন এবং আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এইগুলো তাদের সোলজারদেরকে বলেছে এগুলো মাথায় রেখে তোমরা প্রস্তুত হও। এই যুদ্ধগুলো কি আসলে আপনারা কি বুঝতে পারছেন? এই যুদ্ধগুলো দুটা যুদ্ধই কিন্তু অন্যের দেশ দেশ দখল করার যুদ্ধ কিন্তু। এবং এই দখল করার যুদ্ধ, এবং এই যে বলতেছে যে ইহুদিরা ফিলিস্তিনের উপরে অমানবিক কাণ্ড করছে, অমুক করছে তমুক করছে, কিন্তু এইটি শুধু মুখে বলছে, কিন্তু তাদের পাশে কেউ আসিয়া দাঁড়িয়ে তাদেরকে কি উদ্ধার কেউ করছে? এবং আপনার ওই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই ইউক্রেন আর আহ, সঙ্গে শুধু আছে আমেরিকা। আমেরিকা আছে তো অস্ত্র দেওয়ার জন্য, কিন্তু সেইভাবে কি তাদের সাহায্য করছে? কোথাও কিন্তু করছে না। এবং এইটাই কিন্তু এই যে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই কথাটাই বলেছে, যে তাদের দিকে তাকিয়ে তোমরা প্রস্তুত হও। তার মানে কি, তারাও যদি আমাদের এখানে ঢুকে গিয়ে আমাদের এটা যদি দখল করে, আমাদের পাশেও কিন্তু কেউ আসবে না কিন্তু। তো সেই জায়গায় আপনাদের যে পরিকল্পনা, আমার তো অন্তত এটাও হওয়া উচিত ছিল, আপনারা এই সময় আমাদেরকে রিক্রুট করতেন বা না করতেন, অন্তত একটা ডিক্লারেশন দেওয়া উচিত ছিল যে দেশের সকল মানুষকেই মানে আপনার সৈনিকের ট্রেনিং দিতে হবে।
প্রত্যেকটা মানুষ, কারণ আমাদের দেশটা যেহেতু ছোট, আমরা যেহেতু ইন্ডিয়ার মানে পেটের মধ্যে আছি, আমাদের কিন্তু এই জায়গায় যদি আমরা সকলে মিলে যদি আমরা যদি উম, মানে বাধ্যতামূলক যদি আমরা আর্মি ট্রেনিং যদি আমরা না নেই, তাহলে কিন্তু এই দেশের জন্য পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে কিন্তু। কারণ যে কোনো সময় যে কোনো দেশে কিন্তু যে কোনো বড় রাষ্ট্র কিন্তু এখন ঢুকে যেতে পারে। তার কারণ হলো গিয়ে যে জাতিসংঘ কোনো মানে প্রমাণ রাখতে পারছে না যে এরকম ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য, একটা দেশের পাশে এসে দাঁড়ানোর জন্য তাদের কোনো রকমের শক্তি সামর্থ্য কিন্তু তাদের কিন্তু নাই। তারা কি করে, ওই যে আফ্রিকার এই যে ওই সমস্ত দেশগুলোতে তাদের জাতিসংঘে সোলজার পাঠায়, কিন্তু এই যে যারা বড় বড় যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কোনো কিছু কি করতে পারছে? তো এইগুলো তো আমাদের মাথায় রাখা উচিত। ইন্ডিয়া তো একটা আসলে অনেক বড় দেশ কিন্তু। তো সেই জায়গায় আপনাদের পরিকল্পনা কোথায়? আমাদের দেশটাকে রক্ষা করার জন্য সেই পরিকল্পনা কোথায়? আমার এই যে পুলিশের যে নিয়োগ প্রাপ্তির যে বিষয়টি, সেইটি কোথায়? এগুলো যতক্ষণ পর্যন্ত পুলিশের সমস্যাটা সমাধান না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, সড়কের শৃঙ্খলা, এই সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই আপনারা করতে পারবেন না। আর প্রত্যেকের তো দেখছি যে একটা স্বার্থ নিয়ে, প্রত্যেকেই যার যার স্বার্থ নিয়ে তো আপনারা মানে আমরা সবাই কিন্তু মানে উঠে পড়ে লেগেছি। এর ওই স্বার্থ, ওর অমুক স্বার্থ। কিন্তু সার্বিকভাবে দেশটা যে আজকে বিপজ্জনক অবস্থা আছে, এটা তো কারো মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু। তো যাই হোক, মানে আমি আমার আসলে, আমি আবারও বলছি, আমি আসলে আর 66 ইয়ার্স আমার হয়ে গেছে। আমি আর কয়দিন বাঁচবো, কিন্তু আমার দুঃখ নিয়ে হয়তো আমার পৃথিবী থেকে আমার হয়তো যেতে হতে পারে। কারণ হলো গিয়ে যে আহ, আমি এই এই যে এত রক্তের বিনিময়ে, এই এত আহতের বিনিময়ে আবার নতুন করে একটা সংগ্রামের মাধ্যমে মানে একটা পরিবর্তন, একটা আশা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষা আসলে পূরণ হবে কিনা, এটাই এখন একটা সন্দেহের বিষয়। এবং পাশাপাশি শত্রুদের হাত থেকে আমরা রক্ষা পাবো কিনা, এটাও একটা বড় প্রশ্নের বিষয় আছে। তো কাজেই সেইভাবে যদি আসলে রাষ্ট্রকে সেইভাবে যদি তৈরি না করেন, আমি যার জন্যই কিন্তু মানে গত ইয়েতো আমি বলেছিলাম যে বিপ্লবী সরকাররা কারা হয়, চে গুয়েভারার মতো, মাও সেতুং এর মতো, হুম, তার তারপরে এই সমস্ত মানুষগুলো তারা কি করে, বুকের রক্ত দিয়ে কোনো কিছুই তারা দেখে না কিন্তু। নেলসন ম্যান্ডেলা, সে বোধহয় প্রায় 40 বছরের মতো বোধহয় জেলে জেলে কাটাইছে কিন্তু। তো এই যে এই মানুষগুলো, এরা কিন্তু জেল মানে মানে কোনো কিছু কিন্তু দেখে না, দেশ রাষ্ট্র দেশের মানুষের জন্য তারা জীবনটাকে উৎসর্গ করে দেয়। আমি জানি না যে যাদেরকে আমাদের এই মানে সমন্বয়করা যারা মানে আপনাদেরকে বসিয়েছে, তারা কয়জন এমন আছেন যে আপনাদের বুক পেতে দেবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? তো যাই হোক, তারপরেও আমি চাই যে এই মানে সকলের মিলেমিশে একটা জায়গায় আনা হোক, একটা পরিবর্তন আনা হোক, এনে একটা ইলেকশন দিয়ে। এবং আমি বলবো, সকল মানুষকে বলবো যে আপনারা মানে শুধু স্বার্থ দেখেন না। স্বার্থ তো হলো সেটা আমার, আমি কিন্তু আবারও বলছে কিন্তু, আপনি আমি যদি ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে যায়, কি হবে আপনার টাকা আর পয়সা দিয়ে? আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনার স্বার্থ দিয়ে কি করতে পারবেন আপনি? যদি আমরা যদি ফিলিস্তিনিদের মতো হয়ে যায়, আমাদের অবস্থা যদি ফিলিস্তিন হয়ে যায়, তো এইটা আগে চিন্তা করেন। দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আগে করেন। আমাদের নিজস্ব ছোট ছোট স্বার্থ, নিজস্ব ছোট ছোট বিষয়গুলো, এইগুলো বাদ দিয়ে আমরা আসুন সকলে মিলে আমাদেরকে কাছে নেন। আমি এই অন্তর্বর্তী সরকারকে আমি বলবো, আমাদেরকে কাছে নেওয়ার জন্য যে কাজগুলো, সেগুলো কিন্তু আপনারা করছেন না কিন্তু। আমাদের জনগণের কোনো রকমের কোনো মানে কথা আপনারা কিন্তু শুনছেন না কিন্তু। আমাদেরকে কোনো কিছু জানাচ্ছেনও না কিন্তু আপনারা। তো আপনাদের যে মানে পরিকল্পনা,
সেগুলো দেশবাসীকে জানান, দেশবাসী যেন অন্তত শান্তি পায় যে হ্যাঁ, আমরা যাদেরকে বসিয়েছি তারা আমাদের চিন্তা করছে, দেশের চিন্তা করছে, দেশকে রক্ষা তারা করবে, প্রয়োজনে আমাদেরকে সঙ্গে নিয়ে বুকের রক্ত দিয়ে দেশকে আমরা কিন্তু রক্ষা করব। এরকম প্রমাণ দেন আপনারা অন্তত। আপনারা অন্তত এটি প্রমাণ দেন। এটি যদি প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে, এবং আস্থা ফিরে আনার জন্য আপনারা যা করার দরকার সেগুলো করেন। আমি আবারও বলবো, সকল মানুষকে একত্রিতভাবে কিন্তু সকল মানুষ কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই আপনার যে ফ্যাসিস্ট সংস্কারকে দূর করেছে। এখন এদেরকে বাদ দিয়ে আপনারা শুধু কাজ করলে কিন্তু আপনারা এই দেশটাকে ঠিক করতে পারবেন না। কিন্তু আমাদের সকলকে নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। সেই দিকে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশবাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কিন্তু বলছি, দেশ কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। আল্লাহ হাফিজ।